আগের সরকারের সময় ৭০,০০০ কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ায় তারল্য সংকট তৈরি হয়েছিল। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ৩০,০০০ কোটি টাকা ফেরানোয় সংকট কাটতে শুরু করেছে। টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়া টাকার সাথে আসলে কিভাবে জড়িত ছিল ব্যবসায়ীরা, সেটাও আপনাদেরকে একটু বলবেন যারা আছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, স্বৈরশাসক শেখ হাসিনা গত 15 বছরে তার কর্মীদেরকে নিয়ে যত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা হাতে নেওয়ার পর থেকেই বহির্বিশ্ব থেকে পর্যন্ত সেই পাচার হওয়া অর্থ এখন দেশে আনা শুরু করেছেন। এবং এটা কিভাবে আনছেন এবং কাদের মাধ্যমে এই তথ্যগুলো সংগ্রহ করছেন, আসুন আমরা ব্যাংকের গভর্নরের সাথে ও খালেদ মহিউদ্দিনের টকশো থেকে এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানবো। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে ৭০,০০০ কোটি টাকার মতো ব্যাংকিং খাতের বাইরে চলে গেছিল, যে কারণে লিকুইডিটি শর্টেজটা বাজারে ছিল। এটার ৩০,০০০-এর মতো ফেরত চলে এসেছে ব্যাংকিং খাতে। অর্থ ফেরাতে শিগগিরই দেশি বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতায় টাস্কফোর্স গঠন করা হবে বলেও জানান তিনি। বাংলাদেশ ব্যাংক, দুদক, সিআইডি, হোম মিনিস্ট্রি, তারপরে ফরেন মিনিস্ট্রি, বিদেশেও তো উদ্ধার করার কাজ করতে হবে, ফরেন মিনিস্ট্রি, এই ধরনের বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করার জন্য একটা টাস্ক ফোর্স। টাকা আপনি ফিরিয়ে আনবেন, আপনি আসলে পাচার হয়ে টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো রোডম্যাপ দেখতে পান কিনা, পাচার আসলে টাকা কিভাবে সবচেয়ে বেশি হয়েছে, আপনার ধারণাটা আমরা একটু জানতে চাইবো। যে আমরা দেখেছি যে আপনি গভর্নর হওয়ার আগেও ওই সরকারের সময় আপনি নানা ধরনের কথা এগুলি বলেছেন, আপনি এখন কি দেখতে পাচ্ছেন আসলে টাকাটা পাচার হয়েছে সবচেয়ে বেশি কিভাবে, পলিটিক্যাল গভর্নমেন্ট এই পাচার হওয়ার টাকার সাথে আসলে কিভাবে জড়িত ছিল ব্যবসায়ীরা, সেটাও আপনাদেরকে একটু বলবেন যারা আছেন। আর্থিক খাতের যে দুর্বৃত্তায়নটা হয়েছিল, অর্থাৎ অনেকগুলো ব্যাংক, কতিপয় পরিবার, একটা পরিবার বিশেষ করে, আর অন্যান্য পরিবার আংশিকভাবে লুটতরাজ করেছে ব্যাপকভাবে। আমরা জানি যে, আমি শুধু ইসলামী ব্যাংকের কথা যদি ধরি, সেখান থেকে ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকা নামে বেনামে এই ইসলামের ফ্যামিলি নিয়ে গেছে। এটা শুধু একটা ব্যাংক। এটাকে যদি আমি সারা ব্যাংকিং খাতকে ধরি, ওই পরিবারের টাকার যেটা তারা নিয়ে গেছেন বা ধার নিয়েছেন ব্যাংকিং খাত থেকে, কিন্তু শোধ হবে না কোনোদিনও, এটার পরিমাণ হবে ১,২৫,০০০ কোটি টাকা। তো এটা কি ইন্ডিকেট করে? এটা আমাদের পুরো ব্যাংকিং খাতের প্রায় ২৭%। তো এটা তো অনাদায়ী হয়েই যাচ্ছে। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে, উনি তো একলা ছিলেন না, সাথে আরো পৃষ্ঠপোষক চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ীরাই বেশি করেছেন। আমরা জানি যে ভূমিমন্ত্রীর, প্রাক্তন ভূমিমন্ত্রীর পরিবার তার নিজের নামে করেছেন ২৫০টা বাড়ি লন্ডনে, এবং এটা আমার তথ্য নয়, এফটি এবং ব্রিটিশ তথ্যই বলছে। এবং সাথে তার ভাইও ২০০-র উপরে বাড়ি করেছেন। এটা তো একটা অবিশ্বাস্য রকমের মানে ঘটনা, যেটা আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু যেহেতু আল জাজিরা বলছে, যেহেতু এফটি, ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, আমাকে তো বিশ্বাস করতেই হবে যে সংখ্যাগুলো একটা ভিত্তি আছে, ভিত্তিহীন নয়। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি বলবো যে বড় আকারে। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে ধরো ১০,০০০ কোটি, ৫,০০০ কোটি, ১৫,০০০ কোটি, এরকম বিভিন্নভাবে নেওয়া হয়েছে। এবং এখন যদি আমরা দেখি, বড় বড় গোষ্ঠীর কাছে এই ঋণের পরিমাণ হয়তো ২ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাননীয় গভর্নর, আমি মাঝখানে একটা প্রশ্ন করতে চাই পারি কিনা, যে সেটা হচ্ছে যে এসালাম গ্রুপের কাছে ১,২৫,০০০ কোটি টাকা যে সেটা বের করে নিয়ে গেল, এইটাতে আসলে সরকারের ভূমিকাটা কতখানি? মানে আমি একদম সরাসরি প্রশ্ন করতে চাই যে, শেখ হাসিনার অজান্তে কি এটি ঘটেছে, বা শেখ হাসিনাকে না দিয়ে কি এটি সম্ভব হয়েছে, বা তার অর্থমন্ত্রীকে? এখানে যেটা হচ্ছে যে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া, সর্বোচ্চ পর্যায়ে পৃষ্ঠপোষকতা ছাড়া এটা করা সম্ভব ছিল না। আমরা দেখেছি ইসলামের দৌরাত্ম, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের রুমে সরাসরি ঢুকে যেতেন, দরজা বন্ধ হয়ে যেত। আমরা দেখেছি ইন্সপেকশন রিপোর্টগুলো যখন আসতো, সেগুলো সরাসরি গভর্নরের কাছে যাওয়ার পরেই সেগুলো তালাবদ্ধ হয়ে যেত। আমরা দেখেছি যে উনার মানে গন্তব্যস্থল প্রিয়মতে অবারিত ছিল,
এবং উনি বাংলাদেশের নাগরিকও ছিলেন না, কিন্তু 7টা 8টা 9টা 10টা আর্থিক প্রতিষ্ঠান, মানে আমি 7টা হচ্ছে ব্যাংক, বাকিগুলো হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, সেগুলোকে একই পরিবার কব্জাভুক্ত করলো, যেটা অবিশ্বাস্য ঘটনা। একটা ডাইরেক্টর আরেকটা ব্যাংকের ডাইরেক্টর হতে পারে না আইনগতভাবে, কিন্তু তারা পারিবারিকভাবে এই এতগুলো প্রতিষ্ঠানকে কন্ট্রোলে নিয়ে নিল। এবং কন্ট্রোল নেওয়ার মেকানিজমটা তো আমরা জানি, ডিজিএফআই সরাসরি বন্দুক ধরে প্রতিটা ডাইরেক্টরকে সিগনেচার নিয়েছেন, এবং সেক্রেটারি, যারা কোম্পানির সেক্রেটারি ব্যাংকের, তাকে দিয়ে শেষ সিগনেচার করিয়ে তার পদত্যাগ পত্রটাকে সিগনেচার করিয়ে দিয়েছে। এই যে দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। নরেন্দ্র মোদীর সাথে ডক্টর ইউনূসের শত্রুতা কি আরো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এবং এই শত্রুতার জেরে বাংলাদেশের উপরে ভারতের আগ্রাসন থেকে শুরু করে মহাযুদ্ধের ডাকও কিন্তু প্রস্তুতিও কিন্তু গ্রহণ করছে ভারত। কি হতে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পতনের পর যেদিন ডক্টর ইউনূস এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন, সেদিন থেকেই ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের সাথে রীতিমতো শত্রুতা পোষণ করছেন। হ্যাঁ, শত্রুতা শব্দটা বলাই যায়, আমরা যদি চাঁচাছোলা ভাবে বলে ফেলতে চাই। সেই শত্রুতা আরো বাড়ছে, এবং আমরা এভাবে বলবো জনাব নরেন্দ্র মোদী সেটাকে বাড়াতে চাইছেন। তাদের উদ্দেশ্য কি, এবং এই মুহূর্তে আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জনগণ আমরা কি করব, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। একটার পর একটা খবর আসছে। একদিন আগেই যখন খবর আসলো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পরোক্ষভাবে যুদ্ধের হুমকি দেন, তারপর আরেকটা নতুন খবর আসলো, সেটা হচ্ছে জনাব নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছেন ডক্টর ইউনূস। আমরা জানি যে ডক্টর ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে আর যোগ দিতে যাচ্ছেন। অবশ্য এখানে একটা অফ টপিক একটু বলে নেই, তিনি তার সাথে আর 7 জন মাত্র সফর সঙ্গে নিয়ে যাচ্ছেন। এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগে। শেখ হাসিনা আস্ত বিমান নিয়ে 150 থেকে 200 মানুষ নিয়ে প্রমোদ ভ্রমণে যেতেন এসব ক্ষেত্রে। যাই হোক, ডক্টর ইউনূসের ইচ্ছা ছিল তিনি সাইড লাইনে বসে জনাব মোদীর সাথে একটা মিটিং করবেন। সেটা তিনি তার যে সাক্ষাৎকার নিয়েছিল পিটিআই তাকে জানিয়েছেন, এবং এখন ভারতের একটা পত্রিকায় আসছে যে মোদী এটা করবেন না, এবং ওই পিটিআই এর সাক্ষাৎকারটাই কাল হলো ডক্টর ইউনূসের জন্য। আমি আসবো সেই পত্রিকা কি লিখেছে সেই জায়গায়, কিন্তু পিটিআই এর সাক্ষাৎকারের 2-3টা ইস্যু নিয়ে আমি কথা বলেছি আগের একটা ভিডিওতে। ওটা 2 কিস্তিতে যেহেতু এসছে, আরো কয়েকটা ইস্যু আছে, সেগুলো একটু বলে আমি আসছি এই ইস্যুতে আলোচনা করার জন্য। আগের বার কথা হয়েছিল শেখ হাসিনা ভারতে থাকা অবস্থায় কি করা উচিত অনুচিত, তার মুখ বন্ধ রাখা, সেটা নিশ্চিত করা। কথা এসছে হিন্দুদের ব্যাপারে যে এক্সাজারেশন হয় সেটা নিয়ে, আপনাদের একটু মনে করিয়ে দিলাম। এছাড়া ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে ভারতের তার প্রিকনসেপ্ট কতগুলো আইডিয়া আছে, যে সবাই জঙ্গি আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগ ছাড়া কোনো ভালো কিছু হবে না, বাংলাদেশ সবাই আফগানিস্তান হয়ে যাবে অন্যরা ক্ষমতায় আসলে। এই ধরনের মাইন্ডসেট থেকে বেরোনোর আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি ভারতের সাথে যেসব চুক্তি আছে, যে চুক্তিগুলো ভীষণ অসম্য, সেগুলো একটু পুনর্মূল্যায়নের কথাও বলেছেন। আরো 2টা ইস্যু নিয়ে উনি কথা বলেছেন। একটা হচ্ছে তিস্তার পানি বন্টন নিয়ে। তিনি তিস্তার পানি বন্টন ইস্যু সমাধান করতেই হবে, তিনি এই ধরনের আলাপ করেছেন। তিনি বলছেন এই সমস্যা নিয়ে বসে থেকে কোনো উপকার হবে না। আমি যদি জানি আমি কতটা পানি পাবো, সেটা আমাদের জন্য ভালো হবে। এমনকি আমরা যদি পানির পরিমাণ নিয়ে খুশি না হয়েই চুক্তি স্বাক্ষর করি, তবুও সমস্যা নেই, বিষয়টার সমাধান হতে হবে। তিনি 2 দেশের মধ্যে পানি বন্টনের সমস্যা আন্তর্জাতিক আইন অনুযায়ী সমাধান হতে হবে। তিনি জোর দিয়ে বলেন বাংলাদেশের মতো ভাটির দেশগুলোরও এমন পরিস্থিতিতে নির্দিষ্ট অধিকার রয়েছে যা আমাদের বজায় রাখতে হবে। খুবই যৌক্তিক, খুবই ন্যাচারাল একটা কথা। আরেকটা ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন সার্ক নিয়ে। উনি বলছেন যে সার্ক শুধু কাগজে সীমাবদ্ধ আছে, কিন্তু আমরা যদি এই সার্ককে পুনরুজ্জীবিত করতে পারি। উনি ইউরোপিয়ান ইউনিয়নের তুলনা করেছেন, যেখানে প্রত্যেকটা দেশ এই ইউনিয়নের কাছ থেকে তাদের মধ্যে কমন এই জায়গাটা থাকার কারণে বেনিফিটেড হয়েছে। তিনি সেটা পুনরুজ্জীবিত করতে চান, এবং তিনি এমনও বলেছেন যে সাধারণ পরিষদে সম্ভব হলে সার্কের সদস্যদেরকে নিয়ে তিনি একটা ছোট্ট ফটো সেশনও করতে চান। আমরা জানি ভারত সার্ককে কোনোভাবেই পুনরুজ্জীবিত করতে চায় না। ভারত তার মতো করে, ইনফ্যাক্ট এটা ডিফারেন্ট আলোচনা, ভারত কোনো মাল্টিল্যাটারালিজম পছন্দ করে না, সে সার্ক পছন্দ করে না। এমনকি আরো 2-একটা মানে রিজিওনাল কোঅপারেশনের জন্য তৈরি হয়েছিল, BBIN হয়েছে, বিমস্টেক হয়েছে।
কোনোটা নিয়ে আসলে ভারতে খুব বেশি আগ্রহ নেই। ভারত রাদার চায় তার বাইল্যাটারালি সবকিছু করতে, তাতে তার কিছু সুবিধা অসুবিধা আছে। আমি একদিন এটা নিয়ে আলাদা করে কথা বলবো, এটাও খুবই ইম্পর্টেন্ট ডিসকাশনস। সো এই হচ্ছে মোটামুটি পিটিআই তে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।